আমি নেতা নই, সাধারণ মানুষের ইচ্ছা পূরণের তত্ত্বাবধায়ক। এক ঘরে 4 জনের মৃত্যু, কবর 2 গ্রামে। এবং সর্বশেষ জানাবো, বাল্ব-ঘেরে ডাকাতি করতে গিয়ে ককটেল বিস্ফোরণ, নিহত 1। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমি নেতা নই, সাধারণ মানুষের ইচ্ছা পূরণের তত্ত্বাবধায়ক। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভূমিকা, সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টা নিয়ে বিস্তারিত কথা বলেছেন। তিনি নিজেকে একজন তত্ত্বাবধায়ক হিসেবে উল্লেখ করে বলেন, তার লক্ষ্য জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহায়তা করা। তিনি নিজেকে নেতা নয়, বরং গণতন্ত্র ফিরিয়ে আনার একজন তত্ত্বাবধায়ক হিসেবে দেখেন। তবে এই প্রক্রিয়া সহজ নয় বলে স্বীকার করেন তিনি। অনেক চ্যালেঞ্জ আছে, কেউ কেউ এই প্রক্রিয়াকে ব্যাহত করতে চায়। বাংলাদেশ থেকে উৎখাত হওয়া কিছু রাজনৈতিক শক্তি ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, স্বৈরাচারী শাসন ও ত্রুটিপূর্ণ নির্বাচনী ব্যবস্থার কারণে গত 10 থেকে 15 বছর অনেকেই ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তবে এবার সে সুযোগ আসছে। 18 বছর বয়সে একজন তরুণ-তরুণী ভোটের জন্য উৎসাহিত, কিন্তু তাদের কখনোই সুযোগ দেওয়া হয়নি। এবার তারা 15 বছরের মধ্যে প্রথমবারের মতো ভোট দেবে, যোগ করেন তিনি। বাল্ব-ঘেরে ডাকাতি করতে গিয়ে ককটেল বিস্ফোরণ, নিহত 1। মুন্সিগঞ্জের গজারিয়ায় বাল্ব-ঘেরে ডাকাতি করতে গিয়ে নিজ হাতে ককটেল বিস্ফোরিত হয়ে অজ্ঞাত পরিচয় এক ডাকাত নিহত হয়েছেন। আজ শনিবার সকাল 7:30টার দিকে গজারিয়া উপজেলা হোসেন্দি ইউনিয়নের ভাটি বলাকি গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। পালিয়ে যাওয়ার সময় দুজনকে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে জনতা। এছাড়াও ডাকাত দলের হামলায় আহত হয়েছেন 2 গ্রামবাসী। ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, হোসেন্দি ইউনিয়নের ভাটি বলাকি গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে নোঙর করে রাখা ছিল কয়েকটি বাল্ব-ঘের। শুক্রবার দিবাগত রাত 3টার দিকে একটি স্পিডবোট নিয়ে সেখানে ডাকাতির চেষ্টা করে সংঘবদ্ধ একটি নৌ ডাকাত দল। তবে নদীতে জেলেরা থাকায় সুবিধা করতে না পেরে তারা ফিরে যায়। এদিকে আজ সকাল 7:30টার দিকে একটি স্পিডবোট ও একটি ট্রলার নিয়ে তারা আবার ফিরে আসে। খবর পেয়ে ভাটি বলাকি গ্রামের লোকজন তাদের বাধা প্রদান করে। আতঙ্ক তৈরি করতে 6 রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ ও গ্রামবাসীকে উদ্দেশ্য করে 2 থেকে 3টি ককটেলের বিস্ফোরণ ঘটায় ডাকাত দল। এ সময় ট্রলার থেকে গ্রামবাসীকে লক্ষ্য করে ককটেল ছুড়তে গিয়ে ডাকাত দলের এক সদস্যের হাতে বিস্ফোরিত হলে ওই ডাকাত সদস্যের এক হাতের কবজি উড়ে যায়। অবস্থা বেগতিক দেখে স্পিডবোটে থাকা 5 থেকে 6 জন ডাকাত পালিয়ে যান। অন্যদিকে ট্রলারে থাকা ডাকাত দলের 3 সদস্যকে ধাওয়া দিয়ে নদীর চর কিশোরগঞ্জ এলাকায় থেকে আটক করে জনতা। পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে সকাল 9:30টার দিকে পুলিশের সোপর্দ করে। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যায় একজন। বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার আলম আজাদ বলেন, এরকম একটি খবর আমি পেয়েছি ঘটনা নদীতে, আর ঘটনাস্থল নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির সীমানায় পড়ায় বিষয়টি তারা দেখছেন। বিষয়টি সম্পর্কে নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ পাঠান বলেন, শুনেছি আজ ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আনন্দবাজার এলাকা থেকে জেলেদের একটি ট্রলার ছিনতাই করা ট্রলার ও স্পিডবোট নিয়ে কয়েকজন ডাকাত মেঘনা নদীর গজারিয়া উপজেলার ভাটি বলাকি এলাকায় ডাকাতি করতে যায়। স্থানীয়রা তাদের বাধা দিলে ডাকাতরা জনগণকে উদ্দেশ্য করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় বলে শুনেছি। ককটেল নিজের হাতে বিস্ফোরিত হয়ে এক ডাকাত সদস্যের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে সহ 3 ডাকাতকে গণধোলাই দিয়ে জনতা আমাদের হাতে তুলে দিয়েছে। তাদের 3 জনের অবস্থায় আশঙ্কাজনক। চিকিৎসার জন্য তাদের নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে নেওয়ার পর একজন মারা গেছে। ঘটনাস্থল থেকে আমরা 2টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছি। নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, এই ঘটনায় এখন পর্যন্ত আমাদের হাসপাতালে 2 জন রোগী আনা হয়েছে। তাদের মধ্যে একজন, যার হাতে ককটেলে বিস্ফোরিত হয়েছিল, তিনি মারা গেছেন। আরেকজন চিকিৎসাধীন রয়েছেন, আমরা তাদের পরিচয় পাইনি। এক ঘরে 4 জনের মৃত্যু, কবর 2 গ্রামে। জীবিত অবস্থায় কেউ দায়িত্ব নেয়নি, মৃত্যুর পর লাশ ভাগ করে দাফনের দায়িত্ব নিয়েছে 2 পরিবার। রাজশাহী শহরের টিকাপাড়া এবং পবা উপজেলার বামনশিখরে শনিবার বিকেলে তাদের দাফন করা হয়েছে। রাজশাহীর পবা উপজেলার বামনশিখর গ্রামে একই বাড়িতে 4 জনের মৃত্যুর পর তাদের লাশ ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে দাফন হয়েছে। বামনশিখর গ্রামে দাফন হয়েছে মিনারুল ইসলামের সঙ্গে ছেলে মহিনের, আর টিকাপাড়ায় মনিরা খাতুনের সঙ্গে দাফন হয়েছে মেয়ে মিথিলার। পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছেন, মনিরার মা শিউলি বেগম 2 নাতি ও মেয়ের কবর তার বাড়ির পাশে কবরস্থানে দিতে চেয়েছিলেন, কিন্তু মিনারুলের পরিবার আপত্তি তোলে। ঘটনায় শুক্রবার রাতে নগরের মতিহার থানায় 2টি মামলা করা হয়। নিহত মিনারুলের বাবা রোস্তম আলী অপমৃত্যু মামলা করেন, আর নিহত মনিরার মা শিউলি বেগম 2 নাতি ও কন্যাকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় হত্যা মামলা করেন।
এতে আসামি করা হয়েছে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকেও। এ বিষয়ে পবাড বারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদ আলী বলেন, মিনারুলের পরিবার 4টি মরদেহ নিতে চেয়েছিল। পরে 3টি মরদেহ নেওয়ার সিদ্ধান্ত হয়। এজন্য তাদের গ্রামের কবরস্থানে 3টি কবর খোঁড়া হয়েছিল। কিন্তু মেয়ের পরিবার 2 নাতি ও মেয়ের লাশ দাবি করলে জটিলতা তৈরি হয়। শেষে সমঝোতা করা হয়। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক বলেন, মিনারুল 3 জনকে হত্যার পর আত্মহত্যার কথা চিরকুটে লিখে গেছেন। ফরেনসিক পরীক্ষায় যদি এটা মিলে যায় তাহলে আর হত্যা মামলা চলবে না, চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। আর যদি ফরেনসিক পরীক্ষায় মিনারুলের হত্যার প্রমাণ না মেলে তখন তদন্ত করে প্রকৃত খুনিদের চিহ্নিত করা হবে। ওসি জানান, মিনারুলের কাছে অনেকে টাকা পেত, তাদের চাপ ছিল কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে। শুক্রবার লাশ হিমঘরে ছিল। আজ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। হত্যা মামলা কেন প্রশ্নের উত্তরে ওসি বলেন, শিউলি বেগম প্রথমে মামলা করতে রাজি হননি। ভবিষ্যতের জন্য আমরা বুঝিয়ে মামলাটি করিয়েছি। চাঁদা না পেয়ে প্রবাসীর কবজি কাটল কিশোর গ্যাং। নোয়াখালীর বেগমগঞ্জের চাঁদার টাকা না পেয়ে মোহাম্মদ সালাউদ্দিন ওরফে রিদন নামে এক প্রবাসীকে এলোপাতাড়ি কুপিয়ে তার হাতের কবজি কেটে দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগ, হামলাকারীরা এলাকা চিহ্নিত মাদক কারবারি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে 250 শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীতে পাঠানো হয়েছে। রিদন চৌমুহনী পৌরসভার আলিপুর এলাকায় গনি বলিগো বাড়ির প্রবাসী লাকি বেগমের ছেলে। প্রবাসীর মামা আব্দুল কাদের অভিযোগ করে বলেন, রিদন তার মায়ের সঙ্গে দক্ষিণ আফ্রিকা চাকরি করে জীবিকা নির্বাহ করতেন। 1 বছর আগে তিনি দেশে আসেন। আগামী সেপ্টেম্বরে তার নতুন করে কাতার যাওয়ার কথা ছিল। তার মা বর্তমানে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। 3 থেকে 4 মাস আগে রিদন তাদের আলিপুর গ্রামে নিজের বাড়ির কিছু পৈতৃক সম্পত্তি বিক্রি করেন। ওই সম্পত্তি বিক্রি করে স্থানীয় কিশোর গ্যাং সদস্য রকি, সোহাগ, রাহাত, ফাহাদ ও জাকের রিদনের কাছে চাঁদা দাবি করে আসছে। রিদন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে তার বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে বিরোধ এড়াতে রিদন তার মায়ের পরামর্শে কন্ট্রাক্টর পোল এলাকায় বাসা ভাড়া নেন। তিনি অভিযোগ করে আরো বলেন, শনিবার সকালে রিদন মোটরসাইকেলে যোগে ভাড়া বাসা থেকে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। পথে পৌরসভা চৌরাস্তায় আলিপুরের কন্ট্রাক্টর পোলের জয়নাল আবদিন স্কুল এলাকায় রিদনের গতিরোধ করে রকির নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যরা। এক পর্যায়ে রিদনকে এলোপাতাড়ি কুপিয়ে বাম হাতের কবজি কেটে দেয় এবং কনিষ্ঠ আঙুল বিচ্ছিন্ন করে ফেলে। এ সময় হামলাকারীরা তার সঙ্গে থাকা 5 লাখ টাকা, একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে 250 শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। কিশোর গ্যাংয়ের রকি, সোহাগ, রাহাত, ফাহাদ মাদক ব্যবসায় জড়িত বলে অভিযোগ করেন রিদনের মামা। অভিযোগের বিষয়ে জানতে রকি, সোহাগ ও রাহাতের মোবাইলে কল দেওয়া হলেও সংযোগ পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। রিদনের পরিবার মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি প্রতিনিধি নির্বাচনে 50 লাখ টাকা লেনদেনের অভিযোগ। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কেরুয়া ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনে 50 লাখ টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ নেতাকর্মীরা গতকাল রাতে বিক্ষোভ মিছিল করেন। একই সঙ্গে তারা আগামী 17 আগস্টের নির্বাচন স্থগিতের দাবিও জানান। স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, প্রতিনিধি নির্বাচনের সভাপতি পদপ্রার্থী সহ অন্তত 3 জনকে মনোনয়ন ফর্ম দেওয়া